প্রথমেই থাকছে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল, কি আলোচনা করলেন এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এরপর থাকছে গণতন্ত্র ফেরানোর মুক্তির আন্দোলন চলবে বললেন মির্জা আব্বাস। আরও থাকছে সিন্ডিকেটের কবলে জিম্বি বাজার বললেন চরমোনাই পীর। এবার থাকছে বাংলাদেশে চীনকে ঠেকাতে কাজ শুরু করেছে ভারত ও যুক্তরাষ্ট্র, এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সর্বশেষ থাকছে হামলা করে আন্দোলন দমন করা যাবে না বললেন গণতন্ত্র মঞ্চ নেতারা। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাত 8:30 থেকে 1 ঘণ্টা গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় অবস্থান করেন তিনি। কারামুক্ত হওয়ার পর খালেদা জিয়ার সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাৎ। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল বীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। ম্যাডামও মির্জা ফখরুলের অসুস্থতার খোঁজখবর নিয়েছেন। ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে গত বৃহস্পতিবার মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল 28 অক্টোবর ও 2 নভেম্বর আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। কারামুক্তির পর মির্জা ফখরুল অসুস্থ। গত শনিবার বিকালে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে যান। সেখানে গ্যাস্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শামসুল আরেফিনকে দেখালে প্রয়োজনীয় চিকিৎসাপত্র দিয়েছেন। চিকিৎসকের পরামর্শে গুলশানের বাসায় তার চিকিৎসা চলছে। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন জানান, কারাবন্দী অবস্থায় মহাসচিব অসুস্থ ছিলেন। তার ওজন প্রায় 6 কেজি কমে গেছে এবং বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। তিনি স্পেশালাইজড হাসপাতালে গিয়েছিলেন। এখন তার শারীরিক অবস্থা ভালো। বাসা থেকে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার একটি পরীক্ষার জন্য একই হাসপাতালে আবার যেতে হবে। গণতন্ত্র ফেরানোর মুক্তির আন্দোলন চলবে মির্জা আব্বাস। দীর্ঘ 3.5 মাস কারাবন্দী থাকার পর সোমবার মুক্তি পেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সন্ধ্যা 6:45 দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় কারাফটকে তাকে ফুল দিয়ে বরণ করেন আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র ফেরানোর মুক্তির আন্দোলন যেভাবেই হোক চলবে। এখনও অনেক নেতাকর্মী কারাগারে আছেন, অনেককে সাজা দিয়েছে। প্রথমে তাদেরকে মুক্তি দিতে হবে। পানি ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি কর্মী ছাড়া দলও বাঁচবে না। কারাগারে চিকিৎসার অপ্রতুলতার কারণে নেতাকর্মীরা অসুস্থ হয়ে পড়েছে অভিযোগ করে তিনি বলেন, সরকারকে বলব তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। সিন্ডিকেটের কবলে জিম্বি বাজার, চরমোনাই পীর। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে মানুষ চরম অসহায় মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জনগণের পিঠ দেলে ঠেকে গেছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই বাজারে রমজান মাসে সাধারণ মানুষের কি অবস্থা হবে? একথা বলতে দ্বিধা নেই যে সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না। সিন্ডিকেটের কবলে জিম্বি পণ্যের বাজার। সোমবার বরিশালের চরমোনাইতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন তিনি। রেজাউল করিম বলেন, ডামি সরকারের পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। কারণ জনগণের মুক্তি পেতে হলে এই সরকারকে বহাল রেখে কখনো সম্ভব নয়। সরকার নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে মরিয়া। সাধারণ মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। তিনি বলেন, দূষিত, কলুষিত ও নোংরা রাজনীতির কারণে মানুষ নিষ্পেষিত হচ্ছে। রাজনীতিতে আমূল পরিবর্তন সময়ের অনিবার্য দাবি। গুণগত ও আদর্শিক পরিবর্তনের মাধ্যমে মানুষের মুক্তি ফিরিয়ে আনতে হবে। এজন্য ইসলামী আন্দোলন সারা দেশে কাজ করে যাচ্ছে। বিশেষ করে 5-2-9 ফেব্রুয়ারি দাওয়াতি পক্ষ পালন করছে। ইসলামী আন্দোলনের দাওয়াত ঘরে ঘরে পেছে দিয়ে দেশের মানুষকে এর পতাকাতলে নিয়ে আসতে আমরা কাজ করে যাচ্ছি। ইসলামের পতাকাতলে ফিরে আসলে এবং ইসলামের আলো আলোকিত হলেই কেবল এদেশকে এবং এ দেশের মানুষকে আর অশান্তির দাবানলে জ্বলতে হবে না। চরমোনাই পীর বলেন, দেশের স্বাধীনতা নিয়ে আমরা উদ্বিগ্ন। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে, সরকারের জোরালো প্রতিবাদ নেই। এভাবে নতজানু পররাষ্ট্রনীতি দিয়ে দেশ চলতে পারে না। বাংলাদেশে চীনকে ঠেকাতে কাজ শুরু করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত ও বিভিন্নভাবে বাংলাদেশকে চীনের বলয় থেকে মুক্ত করতে চায়। আর এই লক্ষ্যে দুটি দেশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যে অভিন্ন লক্ষ্য নিয়ে বাংলাদেশে কাজ করছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাম্প্রতিক বক্তব্য থেকে। তিনি বলেছেন, রোহিঙ্গা ও মিয়ানমারে চলমান অস্থিরতার কারণে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হবে এবং প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব অব্যাহত থাকবে। তিনি এটাও বলেছেন, মিয়ানমারের পরিস্থিতির সহসাই উন্নতি হচ্ছে না। তাই বাংলাদেশের জন্য এবং সম্ভবত ভারতের জন্য শরণার্থী সংকট এবং নিরাপত্তার সমস্যা তৈরি হচ্ছে। তা সামনে আরও গভীর হতে পারে। বিভিন্ন কূটনৈতিক মহল বলছেন, মিয়ানমার ইস্যুতে চীন দ্বৈত নীতি অনুসরণ করছে। একদিকে যেমন তারা মিয়ানমার সামরিক জান্তা সরকারকে সহযোগিতা করছে, অন্যদিকে আরাকান আর্মি সহ বিদ্রোহীদের প্রতি পৃষ্ঠপোষকতা দিচ্ছে। মিয়ানমার নিয়ে চীনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আর এই পরিকল্পনায় আলাদা রাখাইন বা আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরিকল্পনাও অমূলক নয় বলে মনে করছেন কোন কোন কূটনৈতিক বিশ্লেষকরা। এরকম একটি পরিস্থিতি হলে এই অঞ্চলে মার্কিন প্রভাব আরও খর্ব হবে।
শুধু মার্কিন প্রভাবই খর্ব হবে না, এর ফলে ভারতের অবস্থাও নাজুক হয়ে পড়বে। আর এই কারণেই মিয়ানমার ইস্যুতে তাকে সামনে রেখে চীনের ব্যাপারে এককাট্টা হয়েছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশ সফর করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এখন ডোনাল্ড লুর এই বিবৃতি সুস্পষ্টভাবে ইঙ্গিত করল এই অঞ্চলকে ঘিরে, বিশেষ করে মিয়ানমার ইস্যুকে সামনে রেখে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে একসাথে কাজ করবে তা। বিভিন্ন মহল মনে করছেন মিয়ানমারের ইস্যুকে কাজে লাগিয়ে বাংলাদেশকে চাপে ফেলা এবং বাংলাদেশের অর্থনৈতিক সংকটকে কাজে লাগিয়ে চীন বাংলাদেশে একটি মালদ্বীপ বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি করতে চায়। তবে বাংলাদেশ এ ব্যাপারে সজাগ রয়েছে বলেই কূটনীতিক সূত্র থেকে বলা হচ্ছে। বাংলাদেশ কখনোই চীনের ঋণের জালে পা দেবেন না। কিন্তু মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের জন্য নিরাপত্তার হুমকি তৈরি হতে পারে এবং শরণার্থী চাপ তৈরি হতে পারে। সে কারণেই বাংলাদেশ এখন থেকেই বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে অভিন্নভাবে কাজ শুরু করতে চায় বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। তাছাড়া চীনের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে আনার জন্য বাংলাদেশ এখন পশ্চিমা দেশগুলো এবং বিশ্বব্যাংক, এডিবি সহ অন্য দেশের আর্থিক সহায়তা প্রাপ্তির বিষয়টিও জোর দিচ্ছে। সামনের দিনগুলোতে চীনের যে উন্নয়ন প্রকল্পগুলো, সে উন্নয়ন প্রকল্পগুলোর একটা স্লোতগতি লক্ষ্য করা যেতে পারে। বাংলাদেশ এখন চীনের নতুন নতুন প্রকল্প প্রস্তাবের ব্যাপারে ধীরে চলনীতি অনুসরণ করছে। অন্যদিকে তেল, গ্যাস উত্তোলন সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রস্তাবগুলোর ব্যাপারে তারা ইতিবাচক মনোভাব পোষণ করছেন। সবকিছু মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক, কূটনৈতিক এবং রাজনৈতিক বিষয় আস্তে আস্তে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি অভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। এখন দেখা যাক এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে চীন পাল্টা কি ব্যবস্থা গ্রহণ করে। হামলা করে আন্দোলন দমন করা যাবে না, গণতন্ত্র মঞ্চ। হামলা করে ভয় ও ত্রাস সৃষ্টি করে ভোটাধিকার এবং গণতন্ত্রের আন্দোলন দমন করা যাবে না বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে গণতন্ত্র মঞ্চের নেতারা। বিবৃতিতে নেতারা বলেন, ঢাকার খামারবাড়িতে নাগরিক ঐক্যের উদ্যোগে চলমান গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে আকস্মিকভাবে সাকিব আনোয়ারের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে। তারা টেবিল চেয়ার ভাঙচুর করে, কর্মসূচির ব্যানার, স্বাক্ষরকৃত কাপড়, টেবিল, চেয়ার ইত্যাদি নিয়ে যায় এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগের ৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল সাকিব আনোয়ারকে ঘিরে ধরে মারধর করে। এক পর্যায়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মোকলেছুর রহমান সবুজ তাকে সরিয়ে নেয়ার চেষ্টা করলে ছাত্রলীগের ৫ থেকে ২০ জন ক্যাডার মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে আটকে পুনরায় বেধড়ক মারধর করে। অথচ পাশেই পুলিশ অবস্থান করলেও তারা এ সময় নীরব ছিল। সাকিব আনোয়ার এতে গুরুতর আহত হন। অবিলম্বে হামলাকারীদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, সরকার জনগণের ভোট কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতায় আছে। তাদের জনসমর্থন নেই, এটা তারা স্পষ্ট করেই জানে। সে কারণে কালো পতাকা মিছিল কিংবা গণস্বাক্ষরের মতো একেবারেই শান্তিপূর্ণ কর্মসূচিতেও তারা বাধা দিচ্ছে, হামলা করছে। আসলে সরকার নিজেই ভীত। চেষ্টায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অন্যান্য দেশ তাদের কূটনীতিকদের পাঠিয়েছে। যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেবে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছে আলজেরিয়া। তাদের এই খসড়া প্রস্তাব মঙ্গলবার ভোটে তোলার আহ্বান জানিয়েছে দেশটি।